আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মইনুল এবং আপনারা আমার সাথে আছেন ভূতেরাড্ডা.com-এ। আমরা বর্তমানে ৬ নম্বর এপিসোডে আছি। আমরা আবার এক সপ্তাহ পর একত্রিত হয়েছি এই ভূত আড্ডায়। আমাদের প্রথম স্টোরিটা একটি ইমেইল। আর বেশি কথা বলবো না, সরাসরি ইমেইলটি পড়ে শোনাই, দেখুন কেমন লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নাম মিম, আমি থাকি বরিশাল জেলায়। এই ঘটনা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা। আমাদের একদিন আড্ডা দেওয়ার সময় তার ওই ঘটনাটা কথায় কথায় চলে আসে। আর এই ঘটনাই বলছি এখন আমার বান্ধবীর বাসায়। মাঝরাত তার যেন পায়ের শব্দে ঘুম ভেঙে গেল আমার। মনে হয় কেউ হাঁটছে বারান্দায়। যতই কাছে আসছে পায়ের আওয়াজ ততই ধকধক করছে হৃৎপিণ্ডটা। এক লাফে বিছানা ছেড়ে নামলাম আমি। ধীর পায়ে এগিয়ে গেলাম দরজার কাছে। পুরোটা না খুলেই দরজার পাল্লা একটু ফাঁক করে দেখার চেষ্টা করলাম কে হাঁটছে। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, তারপরে আবার ইলেকট্রিসিটিও নেই। সব সমস্যাগুলো যেন একসাথে। সাহস করে দরজাটা খুলেই ফেললাম পুরোটা। এক ঝলকে একটা ছায়া যেন দৌড়ে গেল ওপাশে। ও মা বলেই পিছনে সরে এলাম আমি। অন্ধকার হলেও ঠিক আন্দাজ করতে পেরেছি কেউ একজন ছিল বারান্দায়। জোরে জোরে হেঁটে খাটের পাশে এসেই ডাকতে থাকলাম রাকিবকে। আমি রিয়া এবং রাকিব হলো আমার হাজবেন্ড। কণ্ঠে ভয় আর জড়তা নিয়ে, এই শুনছো, ওঠো না একবার, এই বলে টানতে থাকলাম। রাকিবের ঘুম ভেঙে গেল। উঠে বসে জিজ্ঞেস করলো, রাত বিরেতে কি হয় তোমার? ঘুমাতে দেবে না নাকি? আরে শুনতে পাচ্ছ তুমি? কিছু হাঁটছিল করিডোর দিয়ে। কে হাঁটবে এত রাতে? কি জানি কি সব ভাবছো শুয়ে শুয়ে। আরে আমি দেখেছি একটা কেউ তো ছিলই। আহা, কেউ নেই ওখানে, ওসব হয়তো তোমার মনের ভুল। আরো কিছুক্ষণ কথা বলে পাশ ফিরে ঘুমাতে লাগলো রাকিব। আমিও শুয়ে পড়লাম, কিন্তু মনের অস্বস্তি গেল না। কে ছিল বারান্দায় ভাবতে থাকলাম। কেউ একজন তো ছিলই, সেই বিষয়ে নিশ্চিত আমি। এবার মূল গল্পে চাই। আজ ওই সকাল 11টা নাগাদ এই বাড়িতে এসেছি আমরা। বাড়িটা আমাদেরও কেনা। অবশ্য আগে আরেকবার এসেছিলাম সপ্তাহখানেক আগে। সেদিন শুধু দেখতেই এসেছিলাম বাড়িটা কেমন। পুরনো বাড়িটা বারদিনে ঘুরে ঘুরে দেখছিলাম। পুরনো আমলের বাড়ি, ডিজাইনটাও খুব পুরনো ধাঁচের। বিশাল বড় গেট আর দরজা, মোট করে তৈরি করা দেওয়াল। বাড়ির আশেপাশে আর কোনো বসতি নেই। 8 কিলোমিটার গেলে ঠিক এইরকম আরেকটা বাড়ি দেখা যাবে, কিন্তু সেটা ঠিক ভারী নয়, ভারীর ধ্বংসাবশেষ। 1940 সালে এক ব্রিটিশ সিল্ক ব্যবসায়ী জন মার্কস ও তার বন্ধু অ্যান্টনি পাশাপাশি বাড়ি দুইটা তৈরি করে। যে বাড়িটা আমরা কিনেছি তার নাম শীতলরাঙ্গা কুটির। নামটা মিস্টার জন তার মেয়ে শীতলের নামে দিয়েছিল। রাতে ঠিকমতো ঘুমাতে না পারায় অনেক দেরি করে ঘুম থেকে উঠি। যখন ঘুম ভাঙলো তখন জানালা দিয়ে আলো পড়ছে বিছানায়, তবে সে আলো খুব একটা তীব্র নয়। চারপাশের বড় বড় গাছগুলো যেন বাড়িটাকে মাকড়সার মতো ঝরিয়ে রেখেছে। এর মধ্যেই হাতে চায়ের ট্রে আর শীতলকে নিয়ে ঘরে আসে রাকিব। শীতল আমাদের একমাত্র মেয়ে। ওর বাইনেতেই বাড়িটা কেনা হয়েছে। যেদিন প্রথম এই বাড়িটায় এসেছিলাম শুধু দেখতে, সেদিনই শীতল বলেছে, বাবা আমি এখানেই থাকবো, দেখো বাড়ির নামটা আমার সাথে মিলে যাচ্ছে। ব্যাস, আর কোনো কথা নেই। মেয়ে যেহেতু বলেছে তাহলে আর দেরি কেন, এটাই কেনা হোক। আমি প্রথমে মত না দিলেও বাবা মেয়ের সাথে আর পেরে উঠলাম না। তারপরে এক সপ্তাহ সময় লেগেছে সবকিছু গুছিয়ে ঠিকঠাক করতে। আর অবশেষে আজ এখানে আমাদের দ্বিতীয় দিন। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠেই শীতলকে বললাম, বাবু রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? হ্যাঁ মা, খুব ভালো, সংক্ষেপে উত্তর দিল শীতল। গত রাতের কথা কিছুতেই ভুলতে পারছি না আমি। চায়ের কাপ হাতে নিয়ে বললাম, আচ্ছা আমাদের এখানে আসাটা কি ঠিক হয়েছিল?
কেন, কি হয়েছে তোমার, বলো তো? রাত থেকে কি সব বলে যাচ্ছ? প্রশ্ন করলো রাকিব আমাকেই। মাম্মা, তুমি জানো আমি রাতে একজনকে পেয়েছি যার সাথে আমি খেলতে পারি। এরই মধ্যে বাড়ির নতুন কেয়ারটেকার কমল এসে বলল, বাবু সাহেব, আমি কমল, এখানে কিশোরদা আমাকে পাঠিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, আসো। তোমার কথা তো বলেছে কিশোর, তা তুমি জানো তো তোমার কি কি করতে হবে? আগে জানি বাবু সাহেব, তবু মেম সাহেব আর আপনি যদি আমাকে আবার একটু বুঝিয়ে দিতেন আর কি। আচ্ছা ঠিক আছে, তা বুঝিয়ে দেব। এখন তুমি আপাতত রিয়ার কাছ থেকে বাজারের লিস্ট লিখিয়ে নাও। সব বাজার আজকেই করতে হবে কিন্তু। আগে ঠিক আছে, বলল কমল। কমল এসে পড়ায় শীতলকে খেলার সাথের কথাটা চাপা পড়ে গেল। রাকিব আর শীতল মিলে বাগানটা দেখতে গেল বাড়ির পিছনে। আমি বসার ঘরে গিয়ে ডাক দিলাম কমলকে, কমল, এদিকে এসো একবার। আগে আসছি মেম সাহেব। কমল বসার পরেই আমার মনে হলো পিছন থেকে হাওয়ার মতো কেউ একটা দৌড়ে গেল। বিদ্যুৎ বেগে দৌড়ে গেলাম আমি। কাউকেই দেখা যাচ্ছে না, তাহলে গেলটা কে? কই না তো, কেউ তো নেই এখানে। বিড়বিড় করে বললাম আমি। কমল কিছু বুঝতে না পেরে বলল, আজ্ঞে মেম সাহেব, কিছু বললেন আমাকে? আমি বামনা থেকে বেরিয়ে এসে বললাম আমি, না, ও কিছু না, দাঁড়াও তোমাকে বাজারের লিস্ট দিচ্ছি। লিস্ট নিয়ে চলে গেল কমল। সেই গেটের ওপাশে চলে যেতেই আমার ঘরের কাছের কিছু মেঝেতে পড়ে যাওয়ার আওয়াজ এলো। দৌড়ে উপরের ঘরে যেতেই আমি যা দেখলাম তাতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। রাকিবের আনা চায়ের ট্রে মেঝেতে উল্টো হয়ে পড়ে আছে, কিন্তু কি আশ্চর্য, একটা কাপও ভাঙ্গেনি। গুনগুন একটা শব্দ আসছে, যেন কেউ কাঁদছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। আশ্চর্যের সীমা থাকলো না আমার। কাচের ট্রে মেঝেতে পরেও ভাঙলো না, কিন্তু ট্রে ফেললোটাকে আবার গুনগুন করে কাঁদছিল। আমি বলে উঠি, কে কে আছে ওখানে? কি হচ্ছে সব বাড়িতে? আমার চিৎকার শুনে রাকিব আর শীতল দৌড়ে আসলো বাড়ির ভিতরে। কি হলো, কি চিৎকার করলে কেন? আমি ব্যস্ত হয়ে বুঝাতে শুরু করলাম, রাকিব, এই ট্রে মেঝেতে পড়ে ভাঙেনি, এটা আমি টেবিলে রেখে গিয়েছি, তাহলে এটা মেঝেতে কি করে পড়লো? আর আমি কারো কান্নাও শুনতে পেয়েছি এখানে। তখন কেউ একজন ছিল এখানে, ওপাশে দৌড়ে গেল যেন কেউ। রাকিব, বলো আমাকে, কে আছে এই বাড়িতে? এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করলাম আমি। রাকিব আমাকে শান্ত করে বলল, আহারিয়া, তুমি থামবে? তুমি একটু বেশিই ভাবছো। ট্রে পড়ে গেছে হয়তো কোনোভাবে। আমি এবার রেগে বললাম, কোনোভাবে মানে? কিভাবে একটা ট্রে নিচে থেকে পড়তে পারে? না না, আমাকে তুমি বোঝাতে এসো না। এগুলো সব আমার চোখের সামনে হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? আমাকে শান্ত করার চেষ্টা করে বলল রাকিব। আচ্ছা, তোমার কথাই মেনে নিলাম। এখন শান্ত হয়ে বসো তো। তোমার রাতে ঘুম হয়নি, তাই হয়তো শরীরটা বিগড়ে যাচ্ছে। আর শীতল বাবু, তুমি ঘরে গিয়ে রেডি হয়ে নাও, আমরা দুপুরে বাইরে খেতে যাব। শুনেছি এখানকার একটি রেস্তোরাঁয় বাঙালি ট্রেডিশনাল খাবার পাওয়া যায়। আরেকটি কথা, আমরা যেখানে আছি সেটা হলো ইংল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চল। রাকিব শীতলকে রেডি হতে পাঠিয়ে দিয়ে আমাকে বলল, চলো, এখানকার বাজারটাও চেনা হবে, আর তোমার কিছু কেনার থাকলে তাও কিনতে পারবে। কিছুটা অস্বস্তি নিয়ে আমি রেডি হতে চলে গেলাম। আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম। বাড়িটা পুরনো ধাঁচের হলেও এখানকার রাস্তাঘাট, বাজার, স্কুল সবই আধুনিক। আমাদের নিজেদের গাড়ি নিয়েই বের হয়েছি, আর গাড়ি ড্রাইভ করছে রাকিব। আমি আর রাকিব দুজনেই এই বিষয়ে দক্ষ। আমরা আজ সারাদিন ঘুরেছি এখানকার বিখ্যাত রেস্তোরাঁ স্কাই ভিউয়ে, আমাদের পছন্দের সব দেশি খাবারগুলো খেয়েছি, এখানকার বাজারটাও দেখেছি, সাথে কিছু কিছু কেনাকাটাও করলাম। সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি ফিরে এলাম আমরা। ক্লান্ত হয়ে শীতল গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। বাড়ি ফিরেই দেখলাম পুরো বাড়ির রূপালি আলোয় ঝকঝক করছে। বাড়িটার গায়ে জড়িয়ে বিভিন্ন বর্ণলতা চাদর। শীতলকে আর ঘরে শুয়ে দিয়ে রাকিব ফ্রেশ হতে গেল। আমিও সারাদিন ঘুরে ঘুরে কেনা বিভিন্ন কাপড়গুলো গুছিয়ে রাখছি। রাকিব এসে বলল, রিয়া, আমাদের একজন মেইড রাখা উচিত। তাছাড়াও 2 সপ্তাহের নেওয়া ছুটিও শেষ হয়ে আসছে। শীতল তো একা বাড়িতে থাকতে পারবে না। আমিও সহমত জানালাম। হ্যাঁ, সবে তো নভেম্বর মাস শুরু হয়েছে, ওকে স্কুলে ভর্তি করাতেও আরো 2 মাস লেগেই যাবে। কি করা যায় তা নিয়ে চিন্তা আলোচনা করতে থাকি। আমাদের বাড়িটা দোতলা,
পুরনো দিনের জমিদারের বাড়ির মতো। ছাদে বিভিন্ন ফুলের গাছে ভরপুর, বাড়ির পিছনে বিভিন্ন ফলের গাছ, ছাদে এক কোনায় কয়েকটা পাখি পোষার বিশাল বড় বড় খাঁচা, দোতলা ও নিচতলা মিলিয়ে মোট ৮টি ঘর। তার মধ্যে একটা ডাইনিং রুম, একটা স্টোর রুম, রাকিব আর আমার একটা দোতলার একেবারে কর্নারের রুম শীতলের, আর ঠিক তার পাশে রুমটি তালাবদ্ধ। আর বাদবাকি ৩টি রুমই খালি আপাতত। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি করিডোরে পড়ে আছি। আমি তো অবাক, কারণ যতদূর মনে পড়ে কাল রাতে আমি রাকিবের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। তাহলে এখানে কি করে এলাম? হঠাৎ শীতলের ঘর থেকে চাপা হাসির শব্দ শোনা গেল। এলোমেলো পা ফেলে এগিয়ে দেখলাম শীতল একটা টেডি বিয়ার ঝাপটে ধরে শুয়ে হাসছে। দেখেই আমি বললাম, বাবু, তুমি এত সকালে উঠলে যে, আর কথাই বা বলছো কার সাথে? কেন মাম্মা, তুমি জানো না তোমাকে আমার নতুন বন্ধুর কথা বলেছিলাম? আরে হ্যাঁ, গতকাল সকালে তো এরকমই কিছু একটা বলেছে, মনে পড়লো আমার। হ্যাঁ বাবু, মনে পড়েছে। কে সেই বন্ধু? এই দলটা? শীতল প্রায় না বলতে গিয়েও একবার আর চোখে জানালার দিকে তাকালো। আমিও তাকালাম সেদিকে। দেখলাম একটা গুল্ম লতা দুলছে। শীতল বলল, হ্যাঁ মাম্মা, দল ছাড়া আর কে হবে? না, কিছুই বোঝা যাচ্ছে না। এটাই কি বলতে চেয়েছিল শীতল, নাকি কিছু লুকাচ্ছে? খুব চিন্তায় পড়লাম আমি, কিন্তু আমি রাতে করিডোরে পড়েছিলাম তা কাউকে বললাম না। শীতলকে ফ্রেশ হতে বলে আমিও চলে গেলাম। কিছুক্ষণ পর রাকিব উঠে পড়লো। সবাই একসাথে নাস্তা করলাম। তারপর একটু বাদে রাকিব কমলকে নিয়ে বাগানে গেল কিছু গাছ লাগাবে বলে। আমিও এটা সেটা করতে ব্যস্ত হয়ে গেলাম। প্রফেশনালি আমি আর রাকিব দুজনেই আর্কিওলজিস্ট। পুরনো জিনিসপত্র সংগ্রহ করাই আমাদের কাজ। আমাদের টিমে আরো বেশ কয়েকজন আছে। এখানে কাজ করা অবস্থায় আমার রাকিবের সাথে পরিচয়, এবং তা থেকে বিয়ে। আমাদের একমাত্র মেয়ে আরফান শীতল। শীতলের বয়স ৮ বছর। ও অবশ্য ২য় শ্রেণীতে পড়ে। আর আগে যে শহরে ছিলাম সেখানে একটা প্রাইভেট স্কুলেও পড়ে। সবাই যখন যে যার কাজে ব্যস্ত হয়ে গেল, শীতল তখন ছাদে চলে গেল। রান্নাঘর থেকে সেটা নোটিশ করলাম। তারপর আবার নিজের কাজে ডুবে গেলাম। আমরা সবাই দুপুরে কাজ ছেড়ে গোসল করতে চলে গেলাম, কিন্তু শীতলের কথা তো মনেই পড়লো না। হঠাৎ আমার মনে পড়তেই বললাম, আরে শীতল কোথায়? কমল বলল, আমি দিদিভাইকে ছাদে যেতে দেখেছিলাম। হ্যাঁ তাই তো, আমিও দেখেছি সেই কখন। এখনো ওখানেও কি করছে? রাকিব বলল, তুমি একবার গিয়ে দেখো না রিয়া। হ্যাঁ যাচ্ছি বলেই আমি ছাদের সিঁড়িতে পা দিয়েই শুনতে পেলাম হাসির শব্দ। আর একটু উপরে উঠতেই স্পষ্ট শুনতে পেলাম শীতলের কণ্ঠস্বর, আমি বিকেলে আবার অপেক্ষা করব তোমার জন্য, তুমি আসবে তো শীতল? এর মধ্যে আমি ছাদে গিয়ে ধমক দিলাম শীতলকে, এই দুপুরে এখানে কি করছো? আর কথা বলছিলে কার সাথে? হ্যাঁ, কেউ না মাম্মা, আমি নিজে নিজে কথা বলছিলাম। আমি লক্ষ্য করলাম শীতল বসেছিল দোলনার, আর তার ঠিক সামনে থাকা ইজি চেয়ারটা এখনো দুলছে, যেন কয়েক মিনিট আগেও কেউ ছিল এখানে। খুব মিথ্যা বলতে শিখে গেছো তাই না? চলো নিচে। এই বলে শীতলকে নিয়ে নিচে চলে আসলাম। তারপর দুপুরে খাওয়া শেষে সবাই যে যার ঘরে বিশ্রাম নিতে চলে গেলাম। কিন্তু আমার মনে রাজ্যের চিন্তা, শীতল কার সাথে কথা বলে? সে রাতে করিডোরে কি করে গেল? তারপর দুদিন আগের ঘটে যাওয়া ঘটনাগুলো, না কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না। অন্তত এই বাড়ি সম্পর্কে জানা উচিত ছিল। শুধু এটুকুই জানি, আজ থেকে 50 বছর আগে এখানে থাকতো এক ধনী ব্যবসায়ী, তার মেয়ে আর দ্বিতীয় স্ত্রী। মেয়ের নাম লক্ষ্মী, বাড়িটার নাম দিয়েছিল। কয়েক বছর ছিল তারা বাড়িটাই। তারপর হঠাৎ করে সবাই কোথায় চলে গেল সঠিক কেউই বলতে পারবে না। কেনই বা এত স্বাদের বাড়িটাকে বেচে দিয়েছিল তাও কেউ জানে না। তবে রাকিব বাড়িটা একজন ব্রিটিশের কাছ থেকে কিনেছিল। এসব নিয়ে ভাবতে ভাবতে আরো কিছু লোমহর্ষক ঘটনার মধ্য দিয়ে সপ্তাহখানেক কেটে গেল। এখন বাড়িতে কাজের মেয়ে স্বর্ণা আছে, তাই রাকিব আর আমি শীতলকে স্বর্ণা আর কমলের দায়িত্বে রেখে নিজেদের কাজ শুরু করলাম। আরো কয়েকদিন পরে একদিন রবিবার ছুটির দিনে আমি কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গেলাম, আর রাকিব গেল আগের বাড়িতে শীতলের নানি অর্থাৎ আমার মাকে আনতে। মাঝরাত, মাত্র 6 কিলোমিটার রাস্তার ব্যবধান।
শীতলকে দেখার জন্য একজন কাছের মানুষ থাকলেই আমাদের চিন্তা কিছুটা কমবে। স্বর্ণা আর কমল রান্নার কাজে ব্যস্ত। এমন সময় শীতল কান খাড়া করে কি একটা শোনার চেষ্টা করলো, তারপর দৌড়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। পিছন থেকে স্বর্ণা বলল, দেখে সইল বাবুমণি, পরে ব্যথা পাইবা তো, তখন তো ম্যাডাম আর স্যার আমারই বকবে। স্বর্ণার কথায় কান না দিয়ে চলে গেল শীতল। কিছুক্ষণ বাদেই শীতলের ঘর থেকে এলো পাথারি ভাবে জিনিসপত্র ছোড়ার শব্দ এলো, যেন কেউ সবকিছু আছড়ে ভাঙছে। হাতের কাজ ফেলে দৌড়ে উপরে গেল স্বর্ণা। কি হয়েছে বাবুমণি, শব্দ শুনতে পাইলাম যে। উপর থেকে শুধু শব্দই ভেসে আসছে, শীতলের কোনো ভ্রুক্ষেপও নেই স্বর্ণার কথায়। শীতলের রুমে ঢুকে স্বর্ণার দেখে ঘর একেবারেই নিস্তব্ধ। শীতল বসে আছে হাতে মাঝারি সাইজের একটি ফুটবল নিয়ে। স্বর্ণা তো অবাক। এরপর স্বর্ণা একরাশ বিরক্তি দিয়ে ফিরে গেল। দুপুরে শীতলকে গোসল করিয়ে খাইয়ে স্বর্ণা একটু বাড়ির টুকিটাকি কাজ করছে। এমন সময় রাকিব শীতলের নানিকে নিয়ে হাজির। আর শীতলকে পাইকে গুমটুম সব গেল পালিয়ে। নানিকে এটা ওটা প্রশ্ন করে একেবারে ব্যস্ত করে তুললো। তখন রাকিব বলল, আহা বাবু থামো, নানু তো আর পালিয়ে যাচ্ছে না, গল্প আড্ডা সবই হবে, আগে থেকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে দাও। এরপর আমি বাড়িতে আসলাম এবং দুপুরে খাওয়া দাওয়া সেরে আড্ডায় বসে পড়লাম। রাতে যে যার মতো খাওয়া শেষে শুয়ে পড়ছে সবাই কিছুটা ক্লান্ত। আনন্দ করতে করতে হঠাৎ করে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল বাড়ির ভিতরে। দোতলার বন্ধ ঘরটায় হঠাৎ কে যেন ফুঁপিয়ে কেঁদে উঠলো। আমি ছিলাম তখন নিচতলায়, আমার রুমের চোখে পানি নাই দেখে নিচে এসেছিলাম। হঠাৎ কান্নার আওয়াজে হৃৎপিণ্ডটা যেন ধক করে উঠল। আস্তে আস্তে করে সিঁড়ির দিকে পা বাড়ালাম। দোতলায় আসতেই বাতিটা নিভে গেল। অন্ধকারে হারিয়ে যাওয়ার অবস্থা। রান্নাঘর থেকে শব্দটা এলো এবার। কেউ বলছে কিছু, স্পষ্ট শোনা যাচ্ছে, গুনগুন শব্দ আসছে। আমিও এবার অন্ধকারে নামার চেষ্টা করছি নিচে। সিঁড়ির মাঝামাঝি আসতেই ফিসফিস করে বলল মেয়ে কণ্ঠে, মা। কে কে ওখানে, কে আছো? আর্তনাদ করে উঠলাম আমি। আবার সেই কণ্ঠে, মা তুমি আমায় মেরো না। কে তুমি? কে মারছে তোমায়? কে বলো? হঠাৎ যেন কেউ ধাক্কা দিল কাউকে। বাতাসের মতো কারো সিঁড়ি থেকে নিচে পড়ার আওয়াজ পেলাম। মুহূর্তেই একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এরপর আর মনে নেই। এরপর আমার জ্ঞান ফেরে। তখন ফিরতেই চিৎকার করে বললাম, রাকিব কে বাঁচাও, মরে যাচ্ছে রাকিব, শীতলের মরে যাচ্ছে। রিয়াকে, রিয়া কে মারা যাচ্ছে? শীতল আমাদের পাশেই আছে, এই দেখো দেখো একবার, বলল রাকিব। তারপর আমি আবার জ্ঞান হারালাম। অনেক চেষ্টার পরে আবার যখন জ্ঞান ফিরল তখন রাত প্রায় 2:30 বাজে। এই সময় কেউ খেয়াল করেনি মা ভয়তে জড়সড় হয়ে এক কোনায় বসে আছে। তারপর জিজ্ঞেস করলে বলে, কিছু না, কিছু হয়নি তো? আমার মাকে ভয় পেতে দেখে শক্ত করে জিজ্ঞেস করলাম, ভয় কেন পাচ্ছে? এরপর মা বলা শুরু করেন। এরপর মা একটু ধাতস্থ হয়ে বলা শুরু করলেন, প্রায় 50 বছর বাদে এই বাড়িতে এসেছি। এই বাড়ির গেটে আসা মাত্রই আমার শির দ্বারা বেয়ে কি একটা অজানা ভয় নেমে গেল। পথঘাট বদলে গেলেও বাড়িটা সেই একই আদলে ঠায় দাঁড়িয়ে আছে। সবকিছু যেন ছবির মতো সামনে দিয়ে ভেসে যাচ্ছে। সেই রাতের কথা আমার স্পষ্ট মনে আছে। তারপর এই বাড়ি বেচে দিয়ে চলে গিয়েছিলাম গ্রামে। শুনেছিলাম যারা বাড়িটা কিনেছিল তারাও থাকতে পারেনি বেশি দিন। তারপর থেকেই খালি পড়ে আছে শীতল রাঙ্গা। তোমরা যে এই বাড়িটা কিনেছো সেটাও জানতাম না, এমনকি রাস্তাতেও কেউ বলেনি আমাকে। স্পষ্ট মনে আছে সেই দিনের কথা, 1940 সাল। এখানে এক নামকরা শিল্প ব্যবসায়ী মার্কন ও তার বন্ধু ডোয়েন পাশাপাশি বাড়ি দুটি তৈরি করেছিল। দোতলায় এই বাড়িটা দেখতে কোনো জমিদারের বাড়ি থেকে কম ছিল না। তখন আমি মার্কনের সাথে বিয়ে করে এই বাড়িটি হাতাবার উদ্দেশ্য নেই, কিন্তু তার পথের কাঁটা হয়ে দাঁড়ায় মার্কনের প্রথম পক্ষের মা মোরা মেয়ে শীতল মার্কন। তারপর শীতলকে রাস্তা থেকে সরানোর নানা ফোন দিয়ে আটতে থাকি। যদিও মার্কনের সামনে শীতলকে আমি যথেষ্ট ভালোবাসা দেখাতাম, কিন্তু ভিতরে ভিতরে ঠিক ততটাই তীব্র ছিল আমার ঘৃণা ও লোভ। একদিন যখন মার্কন ব্যবসায়ের জন্য কয়েক মাসের জন্য দূরে গেলেন, সেই সুযোগ হলো শীতলকে রাস্তা দিয়ে সরিয়ে দেওয়ার। ঘটনাটা ছিল এরকম, শীতল তখন মাত্র 8 বছরের ছিল। দোতলায় বর্তমান তালাবদ্ধ ঘরটা ছিল শীতলের।
শীতল তখন নিজের রুমে শুয়েছিল। আমি সিঁড়িতে দাঁড়িয়ে ডাকতে থাকি শীতলকে। শীতল, শীতল, শীতল এদিকে এসো মা, ব্যথা পেয়েছি। শীতল এসো একবার। চোখে ঘুম নিয়ে ঢলতে ঢলতে এসে সিঁড়ির সামনে দাঁড়ালো শীতল। মা, কোথায় তুমি মা? এদিকে এসো, আমি এখানে রয়েছি। এক পা দু পা করে নিচে নামলো শীতল। হঠাৎ শীতল সিঁড়ির মধ্যে থাকা অবস্থায় নিভে যায় আলো। নিভে যেতেই শীতল আর্তনাদ করে উঠল, মা। শীতল, শীতল তোমার আলো লাগবে? হ্যাঁ মা, আমার খুব ভয় করছে। তোমার ভয় করছে? হ্যাঁ মা। কোথায় তুমি? যদি মা তোমায় এখন ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই তো? না মা, এমনটা করো না, আমায় মেরো না মা, আমায় শীতলের কথা শেষ না হতেই পিছন থেকে আমি ঠেলে ফেলে দিলাম। তখন ও নিচে মুখ থুবড়ে পড়ে যায়। মার্কন বাড়িতে না থাকায় সেদিনের মতো লাশটার বস্তায় ভরে ওর রুমেই ফেলে রাখি। পরের দিন খবর আসে পাহাড়ের ডালে রাতের অন্ধকারে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় মার্কন আর ডোয়েনের। পুলিশ গাড়ির কিছু খণ্ড পেলেও লাশ উদ্ধার করতে পারেনি। এটা ছিল আমার সবচেয়ে আনন্দের মুহূর্ত। সেই দিনই আমি লাশটা রুমে বন্ধ করে তালা দিয়ে বাড়ি ছেড়ে চলে যাই। কয়েক মাসের মধ্যে বিক্রি করে দিই সেই শীতল রাঙ্গা কুটির। সেদিন থেকে আজ অবধি কখনো একবারের জন্যও ভাবিনি আবার ফিরতে হবে এই শীতল রাঙ্গায়। আমি কি এমনকি রিয়া আর রাকিব তাদের মেয়ের নাম শীতল নাম রাখা আমি সমর্থন দেই নেই, এই কারণে যে এই শীতলকেই আমি মেরেছিলাম। আমাকে মাফ করে দাও তোমরা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাকিব উত্তরে বলল, ছি মা, ছি, একটা বাচ্চাকে মেরে ফেলতে আপনার হাত কাঁপেনি? আমিও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মাকে বলছি, তোমার মেয়ে বলে আজ নিজের উপর ঘৃণা লাগছে, ছি। আমাকে ক্ষমা করে দে মা, বলল আমার মা। সবাই যে যার রুমে চলে যাও, কাল দেখা যাবে। এই বলে রাকিব চলে যায় ওর রুমে। তারপর আমরাও সবাই যে যার রুমে চলে যাই। পরের দিন মাকে আবিষ্কার করি সিঁড়ির নিচে মেঝেতে অচেতন অবস্থায়, খুবই মুমূর্ষ অবস্থায় ছিল। তারপর মার জ্ঞান ফেরানোর পর ওনার মুখে শুনি আমি শুয়েছিলাম, তবে অর্ধেক ঘুমু ঘুমু অবস্থায়। হঠাৎ নিচতলা থেকে শীতলের কণ্ঠস্বর শুনতে পেলাম, মাম্মা, মাম্মা এদিকে এসো। হঠাৎ বুকটা যেন ধড়াস করে উঠলো। দোতলায় শীতলের ঘরে শুয়েছি, পাশ ফিরে তাকাতেই দেখি শীতল নেই পাশে। সাথে 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 মনটা কু ডেকে উঠলো। দৌড়ে গেলাম সিঁড়ির দিকে। দিদিভাই কোথায় তুই? বলতে না বলতে লাইট অফ হয়ে গেল। শরীরটা কেমন কাঁপুনি দিয়ে উঠলো। লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। সেদিনের ঘটনা মনে করতে চাই না, এটা জোর করে ঝেড়ে ফেলতে চাইলাম মন থেকে। সবকিছু মনে রাখতে হয় না। হঠাৎ আবার শুনলাম কণ্ঠস্বর, কিন্তু এটা আমাদের শীতলের নয়, এ তো শীতল রাঙ্গার শীতলের। ফিস ফিস করে উঠলো মেয়ে কণ্ঠে। কে কে বয় আর্তনাদ করে উঠলাম। সেই চেনা অদৃশ্য কণ্ঠে বলল, আমাকে চিনতে পারছো না? আমি শীতল। শীতল? না না, সেটা কি করে হয়? তাকে তো আমি এই সিঁড়ি থেকে থেমে গেলাম। হ্যাঁ মা, বলো বলো। আমি আমি তো ধাক্কা দিয়েছিলাম সিঁড়ি থেকে। আমাকে মেরে ফেললে মা তুমি? তুই তো আমার নিজের মেয়ে না, সেই জন্য মেরে ফেলতে হবে মা? নিজের মেয়ে হলে পারতে। আমার আসলে আবার থেমে গেলাম। কি মা, তোমার আসলে এই বাড়িটা দরকার ছিল? এবার যেন কেঁদে উঠলো সে। আমি তো কোনো দোষ করিনি। কেন মারলে মা? না না, আমি কিছু করিনি, কিছু না। কেন মারলে? কেন? গর্জে উঠলো শীতল। আমাকে মাফ করে দে মা, ক্ষমা। এখানে ক্ষমা আসবে কেন? আমি মরেছি, এবার তোমাকেও মরতে হবে। না না শীতল, আমি তো তোর মা, তাই না? হ্যাঁ মা, তোমাকে মরতেই হবে। পর মুহূর্তে আর্তনাদ করে উঠলাম। একটা অদৃশ্য হাত ঠেলে ফেলে দিল আমাকে। এরপর মাকে হাসপাতালে নিয়ে যাই। মার চিকিৎসা শেষে পুলিশের কাছে হস্তক্ষেপ করি। তারপর থেকে আর কেউ কোনোদিন শীতল রাঙ্গার করিডোরে বা সিঁড়িতে কাউকে দেখা যায়নি। আর পায়ের আওয়াজও শোনা যায়নি। শুধু দোতলায় সেই বন্ধ ঘরটা থেকে পুলিশ বস্তা ভর্তি একটা বাচ্চা মেয়ের কঙ্কাল উদ্ধার করে। কিন্তু এই বাড়ির শীতলের সেই পুরনো অভ্যাসগুলো চেঞ্জ হয়ে গেল। সে এখন আর দুপুরে অবধি ছাদে খেলে না, ঘরে ঘন্টার পর ঘন্টা পুতুল নিয়ে বসে থাকে না। মনে হয় তার সেই
অজ্ঞাত খেলার সাথীকে আর খুঁজে পাচ্ছে না শীতল। তবু ঠিক আগের আদলে ঠায় দাঁড়িয়ে থাকলো শীতল রঙা কুঠি। এই বলে আমার বান্ধবী তার মা রিয়ার কাছ থেকে শোনা গল্পটা বলে শেষ করলো। এই ঘটনাটা হয়তো একটু অদ্ভুত হয়েছে, কোনো ভৌতিক কিংবা অন্য সব স্টোরি থেকেই আলাদা। আমি মনে করেছিলাম এই অদ্ভুত ঘটনাটা দেওয়ার জন্য আমি দিও দিই। যদি ভালো লাগে মইনুল ভাই সিলেক্ট করবেন। আর আমার প্রথম স্টোরি, তাই লেখায় ভুল আছে, মাফ করে দিবেন। মইনুল ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনার সুন্দর স্টোরিটা শেয়ার করার জন্য। আপনার এই স্টোরিটা আমি পেয়ে খুবই খুশি, কারণ সব সময় তো আর কবরের কিংবা জিন কিংবা ব্ল্যাক ম্যাজিক এইসব ঘটনা দিলেই চলে না। কিছু অদ্ভুত কায়দার কিছু স্টোরি আমিও চাই, এবং আমার সেই শ্রোতারা তারাও চাই। তাই আমি খুবই খুশি আপনার এই ঘটনার জন্য। আর হ্যাঁ, আপনারাও ওনার মতো স্টোরি পাঠাতে চাইলে আমার দুটি ফেসবুক পেজে গিয়ে আপনারা ইনবক্স করতে পারেন। তাছাড়াও ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন এই অ্যাড্রেসে moinul0133479358 @gmail.com। আপনার সাথে ঘটা কিংবা অতি প্রাকৃতিক প্যারানর্মাল স্টোরিগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের এই ইমেলে। আর আপনাদের কাছে আরেকটি বিনীতভাবে অনুরোধ, আমার এই আইডিটা কিংবা আমার এই ইউটিউব চ্যানেলটি একটু শেয়ার করে দিবেন সবার কাছে। আমি দেখছি আমার এই চ্যানেলটি আপনারা শেয়ার করছেন না। প্লিজ আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম, শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটা সবার কাছে। অলরেডি আমরা শেষ মুহূর্তে এসে পড়েছি, এই সপ্তাহের জন্য বিদায়ের সময় এসে গেছে। শেষে কয়েকটি কথা, ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অগ্রিম এপিসোডের জন্য আমন্ত্রিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।